आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর পাঠ্য ব্যাকরণের অধ্যায় সমাস নিয়ে। আজকের আলোচনা হবে কর্মধারয় সমাস। এর আগে কর্মধারয় সমাসের প্রথমের যে দুটি ভাগ ছিল সাধারণ কর্মধারয় আর মধ্যপদলোপী কর্মধারয়, এই দুটো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। ওই ক্লাসে আলোচনা করা হয়েছে রূপক কর্মধারয়, উপমান কর্মধারয় আর উপমিত কর্মধারয়, এই তিনটে সমাস নিয়ে। এই তিনটে সমাস বোঝার জন্য আমাদের যে যে বৈশিষ্ট্যগুলোকে মনে রাখতে হবে সেগুলো নিয়েও আলোচনা করা হয়ে গেছে। আলোচনা করা হয়েছে উপমেয় কাকে বলে, আলোচনা করা হয়েছে উপমান কাকে বলে, আলোচনা করা হয়েছে সাধারণ ধর্ম কী বা সাধারণ ধর্ম কাকে বলে, আর তুলনাবাচক শব্দ বা পদ তা নিয়েও আলোচনা করা হয়েছে। আজকের রূপক কর্মধারয়, উপমান কর্মধারয় আর উপমিত কর্মধারয় নিয়ে আরেকবার সবিস্তারে আলোচনা করা হবে। তার আগে উপমেয় কী, উপমান কী, সাধারণ ধর্ম কী আর তুলনাবাচক পদ বা শব্দ কোনটি সেটাও একটু আলোচনা করে দিই। উপমেয়, যখন কাউকে তুলনা করা হয়, কাউকে তুলনা করা হয়, সেটা কোনো ব্যক্তি হতে পারে, সেটা কোনো বস্তুও হতে পারে, প্রাণীবাচক হতে পারে, অপ্রাণীবাচকও হতে পারে। তাহলে কাউকে যখন তুলনা করা হয়, মানে যাকে তুলনা করা হচ্ছে তাকে বলা হবে, বলবো না আমি, বলো কি বলা হবে? উপমেয়। তাহলে তুলনা তো একটার সঙ্গে আর একটার হতে পারে, কিংবা একটার সঙ্গে অনেকের সঙ্গেও হতে পারে। তুলনা যে শুধু দুজনের মধ্যে হবে বা দুটি জিনিসের মধ্যে হবে তা নয়। কি তুলনা কি শুধু দুটির মধ্যে হয়? তুলনা তো একটার সঙ্গে আরও অনেক কিছুর সঙ্গেও তুলনা হতে পারে, তাই না? তাহলে যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা কিন্তু একটাই, যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা কিন্তু একটা, সে প্রাণীবাচক হোক অপ্রাণীবাচক হোক, সেই একটা যেটা মূল, যার সঙ্গে তুলনা করা হচ্ছে মানে সেটাই মূল, সেটাই প্রধান। তাহলে মূলটাই হলো উপমেয়। তাহলে এবারে সেই মূলটার সঙ্গে, মানে যার সঙ্গে তুলনা করা হচ্ছে তার সঙ্গে যাকে তুলনা করা হয় বা যাদের তুলনা করা হয়, সে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, তো যাকে বা যাদের তুলনা করা হয় তাহলে তাদেরকে কি বলে বলো? উপমান। তো এই উপমেয় আর উপমান এই দুটোর উপরে আমি এত গুরুত্ব দিচ্ছি, আবার সাধারণ ধর্মটার উপরেও, তার কারণ হচ্ছে এখান থেকে এসে কি প্রশ্ন হয় যে উপমেয় কোনটা, উপমান কোনটা, এইটার সম্পর্কে যদি তোমাদের ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে বারবার ধরে রূপক, উপমান আর উপমিত কর্মধারয় সমাস গুলিয়ে যাবে, অসুবিধা হবেই হবে। যাই হোক, তাহলে একটা মূল সেটা হচ্ছে উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা উপমান। এইবারে তুলনা করার জন্য কখনো কখনো তার বিশেষ যে ধর্ম, যে কমন যে ধর্মটা থাকে, যে সাধারণ যে বৈশিষ্ট্য বা ধর্মটা থাকে তাকে কি বলে? সাধারণ ধর্ম বলে। তো এখানে একটা উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। ধরে নাও চিড়ে চ্যাপ্টা, চিড়ে, চিড়া, খইমুড়ি চিড়া। তো চিড়ে, তো চিড়ের আকৃতি কেমন? চ্যাপ্টা তো, চিড়া একদম চ্যাপ্টা। চিড়ে দেখেছিস কি দেখিস নি? তো চিড়ার আকৃতিটা কেমন? চ্যাপ্টা তো। হ্যাঁ হুঁ না করলে, রেসপন্স না পেলে আমি তো বুঝতে পারছি না। আমার মাঝে মাঝে অবাক লাগছে, আবার হঠাৎ করে চিড়া বললাম, শোনেনি না দেখেনি, চিড়ে বললাম তাও কিছু আওয়াজ আসছে না। তো একটু মাঝে মাঝে রেসপন্স করলেও আমিও বুঝতে পারি যে না শুনেছে, শুনছে। তাহলে চিড়া বা চিড়ে, তো চিড়ে চ্যাপ্টা। এবারে চিড়ে চ্যাপ্টা এই কথাটার মধ্যে চিড়ে এটা একটা জিনিস আছে, এটা একটা বস্তু, অপ্রাণীবাচক, আর চ্যাপ্টা, চ্যাপ্টা কি কোনো বস্তু? চ্যাপ্টা শুধু কথাটা তো কোনো বস্তু নয়, চ্যাপ্টা এটা একটার আকৃতি বোঝাচ্ছে। আকৃতিটা কেমন না, এটা চ্যাপ্টা। তাহলে এই যে আকৃতিটা,
এই আকৃতিটা হলো ওই বস্তুটার ধর্ম, ওই বস্তুটার বৈশিষ্ট্য, ওই বস্তুটার আকৃতি, চ্যাপ্টা, দেখতে সে চ্যাপ্টা। তাহলে এখানে দেখো চিড়ে আর চ্যাপ্টা, তাহলে চিড়ে এই বস্তুটা আছে, একটাই বস্তু আছে, আর একটা তাহলে কি আছে? চ্যাপ্টাটা তাহলে এটা কি? সাধারণ ধর্ম। এইবারে আমরা যখন কোনো বস্তুর এই আকৃতি দেখি, এই আকৃতি হয়ে যায়, তখন সেই বস্তুটাকেই আমরা তুলনা করি, ইস একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে রে, একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে, একেবারে চিড়ে চ্যাপ্টা, মানে একেবারে চিড়ের মতো চ্যাপ্টা হয়ে গেছে, চিড়ের মতো একদম চ্যাপ্টা। এই রাস্তাঘাটে কিন্তু দেখা যায়, পিচ রাস্তার উপরে, পাকা রাস্তার উপরে দেখবে কোনো কোনো জিনিস পড়ে থাকে, তার উপর দিয়ে যখন গাড়ি চলে যায় বা রোলার চলে যায়, দেখবে একদম চ্যাপ্টা হয়ে রাস্তার সঙ্গে একদম মিশে আছে, একেবারে একেবারে চ্যাপ্টা হয়েছে, পাতলা হয়ে আছে। কিংবা বইয়ের ভাঁজে দেখবে অনেক সময় বইয়ের ভাঁজে পিঁপড়ে, মাছি, কোনো একটা পোকা পড়ে গেছে, তো ওই পড়ে থাকাকালীন বইটাকে চাপা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে কখনো বই যখন খুলে বের করছো কদিন পরে, তখন ও একেবারে চ্যাপ্টা হয়ে গেছে পাতার মতো, আর শুকিয়ে একবার কাঠ হয়ে গেছে। তো তখন হাতে তুলে যদি আমরা দেখি তার অবস্থাটা কি, তার আকৃতিটা কি, একেবারে চ্যাপ্টা। তো তখন আমরা অনেক সময় বলি, এই দেখ একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে। ব্যাপারটা বোঝা গেল শব্দটা, এই শব্দটার মানে? তাহলে এইবারে যে বস্তুটা চিড়ের মতো চ্যাপ্টা হয়ে গেছে, ধরে নাও বইয়ের ভাঁজে থাকা সেটা পোকা, সেই পোকাটাকে দেখিয়ে আমি বলছি এটা একদম চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে। তাহলে এবারে আমাকে বলো, পোকাটা মূল নাকি চিড়েটা মূল? কোনটা প্রধান, কোনটা মেন? পোকাটা মূল। পোকাটাই মূল, কারণ পোকাটাকেই বলছি, পোকাটাকেই বলছি, পোকাটাকে তুলনা করছি, কার সঙ্গে তুলনা করছি? চিড়ে, চিড়ের সাথে তুলনা করছি। তাহলে চিড়েটার আকৃতি চ্যাপ্টা, চিড়ের আকৃতি যেমন চ্যাপ্টা, পোকাটার আকৃতিও তেমনি চ্যাপ্টা হয়ে গেছে। তাহলে দুটোর মধ্যে একটাই ধর্ম আছে, একটা মিল আছে। তাহলে সেই মিলটা কি, ধর্মটা কি? সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম। তাহলে সাধারণ ধর্ম এখানে কোনটা? চ্যাপ্টাটা হলো সাধারণ ধর্ম। তাহলে এখানে এই চ্যাপ্টাটা যদি সাধারণ ধর্ম হয় আর চিড়েটা যদি উপমান হয়, কারণ চিড়েটা এখানে মূল নয়, যেটা মূল নয় যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটাই উপমান, তাহলে চিড়েটা এখানে উপমান। তাহলে উপমেয় কে আছে এই শব্দের মধ্যে? উপমেয় নেই, নেই। তাহলে উপমেয় সে আমি বলছি পোকাটাকে চিড়ের মতো চ্যাপ্টা হয়ে গেছে, সেটা আমার কাছে পোকাটাই হচ্ছে উপমেয়, কিন্তু সেটা এখানে উহ্য আছে, এই শব্দের মধ্যে নেই। তো তোমরা যাকে তুলনা করবে সেটাই হবে উপমেয়, যেটা উহ্য থাকে। তাহলে উপমেয় যদি উহ্য থাকে, উপমান থাকে আর সাধারণ ধর্ম থাকে, তাহলে তাকে কোন সমাস বলা হয়, কি সমাস বলা হয়, কোন কর্মধারয় বলা হয়? উপমান কর্মধারয়। উপমান কর্মধারয়। এটাই মনে রাখবে, উপমান থাকলে উপমান কর্মধারয়, কিন্তু ওখানে উপমেয় থাকবে না। যদি উপমেয় থাকে আর উপমান থাকে তাহলে ওটা কোন কর্মধারয় হবে? উপমিত কর্মধারয়। উপমিত। উপমিততে দুটোই থাকে, উপমিততে দুটোই উপস্থিত থাকে, উপমিত দুটোই উপস্থিত, উপমেয় উপস্থিত, উপমান উপস্থিত, মানে মূলটাও উপস্থিত আর যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা উপস্থিত। কিন্তু উপমিত কর্মধারয়ে একটা অনুপস্থিত থাকে, কোনটা থাকে না? সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম থাকে না। তো এরকমই একটা উদাহরণ একটু আগেই বললে, কি? নরসিংহ বললে না কেউ? নরসিংহ। এইবারে নরসিংহকে যদি আমরা ব্যাস বাক্য করি কি হবে? ব্যাস বাক্য কি হবে? নরসিংহের। হ্যাঁ, নর মানে মানুষ, মানে তার যে তেজ, তার যে বিক্রম, তার যে সাহস শক্তি সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাই নর বা নর মানুষটা সিংহের ন্যায়। তাহলে এবারে বলো মূলটা কোনটা, যাকে তুলনা করা হচ্ছে সেটা কোনটা? মানুষ মানে নর না সিংহ? নর, সিংহ, তার তেজ, তার বিক্রম, তার শক্তি, তার সাহস, তার শৌর্য।
তাহলে নরটাই হচ্ছে মূল, নরটাই যদি মূল হয়, নর হচ্ছে প্রাণীবাচক মানে ব্যক্তি, তাহলে নরটা মূল, তাই নরটা হলো কি মেয়। উপমেয়। মেয়। হ্যাঁ, এবারে এই নরের সঙ্গে তুলনা করা হচ্ছে, নরকে তুলনা করা হচ্ছে, কিন্তু কার সঙ্গে না, সিংহের সঙ্গে। তাহলে সিংহটা কি হবে, উপমেয় না উপমান? উপমান। উপমান। তাহলে এখানে দুটোর মধ্যে যে ধর্ম, ওই যে বললাম অনেকগুলো ধর্ম বললাম, সিংহের মতো তেজ হতে পারে, বিক্রম হতে পারে, সিংহের মতো শক্তি, সাহস, শৌর্য, তো পরাক্রম, এই সমস্ত যে ধর্মগুলো, স্বভাবগুলো, বৈশিষ্ট্যগুলো, এগুলো কি এখানে উপস্থিত আছে? নাই। তার মানে উপমেয় আছে, উপমান আছে, এবং সাধারণ ধর্ম নেই, এমন কর্মধারয় সমাসের নাম হলো কি নাম? উপমিত কর্মধারয়। উপমিত কর্মধারয়। তাহলে কেন উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এগুলো নিয়ে আলোচনা করলাম? কারণ এসএকিউর প্রশ্ন দেবে, তখন তোমাদের সংজ্ঞা হিসেবে লিখতে হবে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে কোনটা উপমেয়, কোনটা উপমান, কোনটা উপমেয় আর উপমানের মধ্যে সাধারণ ধর্ম কোনটা অনুপস্থিত থাকছে। আর যে শব্দটা দিয়ে আমরা তুলনা করছি সেটা হচ্ছে ন্যায়, ন্যায় বা মতো, সেটাকে কি শব্দ বলে? তুলনাবাচক পদ। তুলনাবাচক পদ বা তুলনাবাচক শব্দ বলে। এইবারে সহজে মনে রাখার জন্য, এটা কিন্তু ডিটেলে মনে রাখার জন্য, কিন্তু সহজে মনে রাখার জন্য যে কোনটা উপমেয় আর কোনটা উপমান, সেটা তো তোমরা মনে রাখলেই, মূলটা আর যার সঙ্গে তুলনা করা হবে সেটা হচ্ছে উপমান। কিন্তু উপমান আর উপমিত কর্মধারয় সমাস সহজে ঝট করে চিনব কী করে, চট করে আমরা কি করে বুঝে নেব? দেখবে যখন দুটো জিনিসের মধ্যে বা দুজনের মধ্যে তুলনা হচ্ছে, এবং সেই দুজনকে যদি আমরা ধরতে পারি, ছুঁতে পারি, ধরা ছোঁয়ার মধ্যে থাকে, তার অস্তিত্বটা যদি আমরা ধরতে পারি, তার অস্তিত্বটাকে যদি আমরা ধরা ছোঁয়ার মধ্যে করতে পারি, তাহলে দেখবে সেটা হচ্ছে উপমিত কর্মধারয়। কিন্তু কাকে ধরা যায় না? সাধারণ ধর্মকে তো ধরা যায় না। সাধারণ ধর্ম চ্যাপ্টা, চ্যাপ্টা কথাটা বললে চ্যাপ্টা তুমি ধরতে পারবে? কোনো চ্যাপ্টা জিনিসকে ধরতে পারবে, কিন্তু শুধু যদি বলি চ্যাপ্টা, পারবে ধরতে? শুধু যদি বলি সাদা, ধরতে পারবে? মানে এর অস্তিত্বটা কি আমরা ধরতে পাচ্ছি, ছুঁতে পাচ্ছি? নিশ্চয়ই না। যদি বলি মধুর বা মিষ্টি, ধরতে পারবো? মিষ্টি মানে মিষ্টান্ন না, মানে মিঠাই না, মিষ্টি মানে মিঠা, মিষ্টি লাগে স্বাদটা, সেটাকে আমরা ধরতে পারবো? তার অস্তিত্বটা কি আমরা হাত দিয়ে ধরতে পারবো, ছুঁতে পারবো? না, পারবো না। তাহলে কালো, সাদা, ব্যস্ত, মধুর, গম্ভীর, রাঙা, মূর্খ, শীতল, ঠান্ডা, এগুলো তাহলে কি বৈশিষ্ট্য, স্বভাব, ধর্ম, এগুলোকে আমরা ধরতে পারছি না। তাহলে যদি দেখো যে সমাসবদ্ধ পদের মধ্যে যে পূর্বপদ আর পরপদ, সেই দুটোকে ধরা ছোঁয়া যাচ্ছে, তাহলে সেটা উপমিত কর্মধারয়। আর যদি দেখো একটাকে ধরা যাচ্ছে আর একটাকে ধরাই যাচ্ছে না, তাহলে সেটা হবে উপমান কর্মধারয়। একটাকে ধরা যাচ্ছে মানে উপমানকেই ধরা যায়, আর উপমেয় তো নেই, অতএব যেটা রয়েছে সেটা হচ্ছে সাধারণ ধর্ম, সেটাকে ধরা যাবে না। তাহলে দুটোকে ধরা গেলে, বলো, দুটোকে ধরা গেলে কোন কর্মধারয়? উপমিত। একটাকে ধরা গেলে উপমান, একটাকে ধরা গেলে উপমান, দুটোকে ধরা গেলে উপমিত। এবার বলো সিঁদুর রাঙা, সিঁদুর রাঙা, ধরে নাও সিঁদুর রাঙা আম, সিঁদুরের মতো দেখবে তার মুখখানা কিন্তু একবার সিঁদুরে পাকলে সিঁদুরের মতো রাঙা হয়ে যায়, রঙিন হয়ে যায়, তো সিঁদুর রাঙা। তাহলে সিঁদুর রাঙা এই শব্দটার মধ্যে সিঁদুর একটা আছে, রাঙা একটা আছে, দুটো পদ আছে, তো সিঁদুরকে ধরতে পারছি কি না? ধরতে পারছি, সিঁদুরকে তো ধরতেই পারবো, তার তো ধরা ছোঁয়ার মধ্যেই তার অস্তিত্বটা আসছে। কিন্তু রাঙা মানে রঙিন, রঙিনটাকে আমরা ধরতে পারবো কি? তাহলে একটাকে ধরতে পারছি আর একটাকে ধরতে পারছি না, তার মানে সাধারণ ধর্মকে ধরা যায় না। তাহলে একটাকে ধরা যাচ্ছে, একটাকে ধরা যাচ্ছে না, তাহলে সেটা কি কর্মধারয় হবে? উপমান কর্মধারয় হবে, উপমান কর্মধারয় হবে।
এবারে ধরে নাও মুখচন্দ্র, আগে ক্লাসেও বলেছিলাম মুখচন্দ্র। মুখচন্দ্র ব্যাস বাক্য কী হবে? মুখ চন্দ্রের মুখ চন্দ্রের ন্যায়। তাহলে মুখটাকেও ধরা ছোঁয়ার মধ্যে, তার অস্তিত্বটাকে অনুভব করা যায়। চাঁদটাকেও ধরা ছোঁয়ার মধ্যে। তার মানে এই ভেবো না যে চাঁদ তো কত দূরে আছে, কোথায়, থোড়ি আমরা চাঁদে পৌঁছতে পারছি। হ্যাঁ, কেউ না কেউ পৌঁছেছে, কিন্তু আমরা কি পৌঁছতে পারছি? তো আমরা তো ধরতে পারছি না, ছুঁতে পারছি না। কিন্তু না, চাঁদটা তো একটা বস্তু হিসেবে, তো তাকে তো ধরতে পারছি, ছুঁতে পারছি। হ্যাঁ, চাঁদের সৌন্দর্যটাকে ধরতে পারছি না, মানে সৌন্দর্য কথাটাকে ধরতে পারছি না। হ্যাঁ, চাঁদের যে জ্যোৎস্না, তো সেই জ্যোৎস্নাটাকেও আমরা ধরতে পারছি না। তবে জ্যোৎস্নাটাকে ধরতে না পারলেও জ্যোৎস্না সেটা কিন্তু এক অর্থে ওটাও ধরা ছোঁয়ার মধ্যে। কিন্তু জ্যোৎস্নার যদি রঙটা বলি, তখন সেই জ্যোৎস্নার রঙটা কেমন? জ্যোৎস্নার রঙটা হচ্ছে জ্যোৎস্নার ধর্ম, জ্যোৎস্নার বৈশিষ্ট্য, তার স্বভাব। তো সেই স্বভাবটাকে ধরা ছোঁয়ার মধ্যে আনতে পারছি না। যাই হোক, চাঁদকেও আমরা ধরা ছোঁয়ার মধ্যে রাখতে পারছি, আমরা মুখটাকে ধরা ছোঁয়ার মধ্যে রাখতে পারছি, দুটোকেই ধরতে পারছি, ছুঁতে পারছি তার অস্তিত্বটাকে। তাই এটা কি সমাস হবে? কোন কর্মধারয়? উপমিত কর্মধারয়। উপমিত কর্মধারয়। এবারে রূপক কর্মধারয়ের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম, সেখানেও কিন্তু তুলনার বিষয় রয়েছে। তবে দুটো ব্যক্তি বা দুটো বস্তু বা দুটো প্রাণীবাচক বা অপ্রাণীবাচক জিনিসের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে বা প্রাণীবাচকের ক্ষেত্রে, সেখানে আমরা দেখেছি যে দুটোর মধ্যে কি করা হচ্ছে না, অভেদ কল্পনা করা হয়। অভেদ মানে ভেদ নেই, অভেদ মানে ভেদ নেই, ভেদ মানে পার্থক্য নেই। তার মানে দুটোর মধ্যে একটা তুলনা, সাদৃশ্য বা মিল খুঁজে পাওয়া যায়। আর সেখানে আমরা দেখব যে রূপ কথাটা রয়েছে, রূপ কথাটা ব্যাস বাক্যের মাঝে আসে। আর পূর্বপদ আর পরপদ সেক্ষেত্রেও কিন্তু হয় উপমেয় হবে, না হলে উপমান হবে। মানে রূপক কর্মধারয়ের ক্ষেত্রেও দেখবে পূর্বপদ হয় উপমান বা উপমেয়, পরপদ উপমেয় বা উপমান। বোঝা গেছে ব্যাপারটা? মানে রূপকেও থাকে, কারণ আমাদের এইভাবে প্রশ্ন দেয় যে উপমেয় আর উপমানের মধ্যে তুলনা করা হয়, সাদৃশ্য মিল খুঁজে পাওয়া যায় কোন কর্মধারয় সমাসে। যদি পরীক্ষায় রূপক কর্মধারয় থাকে অপশানে, তাহলে ওটাও হবে। যদি উপমিত কর্মধারয় না থাকে, যদি উপমিত কর্মধারয় থাকে, তাহলে এটাই হবে। রূপক কর্মধারয় না থাকে, আবার যদি রূপক আর উপমিত দুটোই থাকে, তখন কিন্তু যদি বলে যে দুটো পদের মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে, এটা কোন কর্মধারয় সমাসে, তখন সেটা রূপক। নির্দিষ্ট করে যদি বলে অভেদ কল্পনা। আর যদি বলা হয় যে দুটো জিনিসের মধ্যে, মানে উপমেয় আর উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হলে তো রূপক। আর যদি উপমেয় আর উপমানের মধ্যে তুলনা করা হয়, সাদৃশ্য বা মিল খুঁজে পাওয়ার জন্য তুলনা করা হয়, তাহলে সেটা কিন্তু উপমিত কর্মধারয় লিখবে। যদিও উপমিত কর্মধারয় আর রূপক কর্মধারয়ের মধ্যেই সাদৃশ্য বা মিল খুঁজে পাওয়া যায়, কিন্তু ব্যাকরণের ভাষায় নির্দিষ্ট করে যদি বলা হয় যে রূপক কর্মধারয়ের ক্ষেত্রে অভেদ কল্পনা করা হয়, এই কথাটা খাটে। আর অভেদ কল্পনা করা হয় কোন কর্মধারয়, তখন রূপক লিখবে। আর যদি বলে যে উপমেয় আর উপমান আছে এমন কোন কর্মধারয় সমাসে, সেটা উপমিত কর্মধারয় লিখবে, যদি রূপক আর উপমিত দুটো অপশান থাকে। কিন্তু রূপকেও হতে পারে আর উপমিতও হতে পারে। আমি স্পিডে বললাম, ফার্স্ট বললাম, বোঝা গেল নাকি আর একটু স্লো বলবো? আচ্ছা, ক্লাসের সময় মানে আস্তে আস্তে বললে বেটার হয় নাকি না মোটামুটি আমার যা বলার ধরন বা স্পিডটা ঠিকই আছে, বোঝা যাচ্ছে যায়? স্যার আপনি যেভাবে বলেন ঠিকই আছে। ওকে, এবারে সাধারণ কর্মধারয় আর মধ্যপদলোপী কর্মধারয়ের তো অনেকগুলো উদাহরণ দিয়ে আলোচনা করেই দিয়েছি। তো রূপক কর্মধারয় থেকে আলোচনাটা শুরু করি। রূপক কর্মধারয়ের যে ব্যাস বাক্যটা হয়, সেই ব্যাস বাক্যের মাঝে তাহলে রূপ শব্দটি উল্লেখ থাকবে। আর দুটি পদের মধ্যে, দুটি পদ মানে পূর্বপদ উপমেয় আর পরপদ উপমান, বা উপমেয় উপমানটা আগে পরেও হতে পারে। তো সেই দুটি পদের মধ্যে কি করা হয় না, অভেদ কল্পনা করা হয়। যেমন উদাহরণ, দেশ মাতৃকা। দেশ মাতৃকাতে ব্যাস বাক্য হচ্ছে দেশ রূপ মাতৃকা। এটা বলেছিলাম দেশ রূপ মাতৃকা। তাহলে মূলটা কোনটা, দেশ না মা? দেশ।
দেশ, দেশকে আমরা মায়ের সঙ্গে তুলনা করছি, তাহলে দেশটা মূল, তাহলে দেশটা প্রথমেই রয়েছে, দেশ মাতৃকার দেশ প্রথমেই আছে উপমেয়, আর মাতৃকা মা পরে আছে, এটা হচ্ছে উপমান। তাহলে উপমেয় উপমান দুটোই আছে, আর মাঝখানে রূপ কথাটা এসছে, তাই দেশ রূপ মাতৃকা। দুটোর মধ্যে কি পার্থক্য করা হচ্ছে কি না অভেদ, মানে ভেদ নেই, মিল দেখানো হচ্ছে, অভেদ কল্পনা করা হচ্ছে, অভেদ। মন মাঝি, মন মাঝি, ব্যাস বাক্য কী হবে? মন রূপ মাঝি। মন রূপ মাঝি, মন রূপ মাঝি। এবারে মূলটা কোনটা, মন না মাঝি? মন। মন, মনটাই মূল। মন কার মতো না মাঝির মতো। নৌকা, মাঝি যেমন নৌকা বেয়ে এখান থেকে ওখানে, এ ঘাট থেকে ও ঘাটে ঘুরে বেড়ায়, তেমনি আমাদের মনটাও মাঝির মতো, যেন এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক নৌকা করে ঘুরে বেড়াচ্ছে, নৌকার মতো। মাঝি যেমনভাবে নৌকায় চড়ে ঘুরে বেড়ায়, আমাদের মনটাও তেমনি চঞ্চল, এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, মন রূপ মাঝি। তাহলে মনটা মূল, মানে এটা উপমেয়, আর মাঝি হচ্ছে উপমান, আর রূপ দিয়ে দুটোর মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে, মন মাঝি, মন রূপ মাঝি। দিল দরিয়া, দরিয়া মানে কি? সমুদ্র। সমুদ্র। মন, দিল মানে মন, হৃদয়, তাহলে দিল দরিয়া, ব্যাস বাক্য দিল রূপ দরিয়া। তাহলে মূলটা কোনটা? দিল। দিল। মন কার মতো? দরিয়ার মতো, সমুদ্রের মতো, বিশাল বিরাট। তাহলে দিলটা উপমেয় আর দরিয়াটা উপমান। তাহলে দেখো রূপক কর্মধারয় সমাসেও কিন্তু উপমেয় আর উপমান আছে, কিন্তু রূপ দিয়ে আমরা পরে যে উপমিত কর্মধারয় আছে সেটার থেকে পার্থক্য আলাদা করে নিচ্ছি। জীবনতরী, 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 জীবন রূপ তরী, তাহলে মূলটা কোনটা? জীবন। জীবন, কারণ জীবনটা তরী, নৌকোর মতো এগিয়ে যাচ্ছে তরতর করে, তুলনা করা হচ্ছে, জীবনটা মূল, এটাই উপমেয়, আর উপমান হচ্ছে তরী। সংসার চক্র, ব্যাস বাক্য সংসার রূপ চক্র, তাহলে মূলটা কোনটা মানে উপমেয়? সংসার, হ্যাঁ, চাকার মতো, চক্রের মতো আবর্তিত হচ্ছে সংসার, সংসারে প্রতিনিয়ত আমরা আবর্তিত হচ্ছি সংসার ধর্মে, সকাল থেকে রাত, রাত থেকে সকাল, আর এখন তো এই পরিস্থিতির ভেতরে আরও আমাদের আটকে থেকে এই সংসার চক্রের মধ্যে ঘুরপাক খেতে হচ্ছে। তাহলে সংসার চাকার মতো ঘুরছে, তাহলে সংসারটা মূল, এটাই উপমেয়, আর উপমান হচ্ছে চক্র। আঁখি পাখি, আঁখি পাখি, আঁখি রূপ পাখি, তাহলে মূল কোনটা? আঁখিটাই মূল, হ্যাঁ, আঁখিটাই মূল, পাখির মতো, হ্যাঁ, এও চঞ্চল। আঁখি কখনো চোখ এদিক ওদিক, ওদিক ওদিক, কার মতো? পাখির মতো, এদিক ওদিক উড়ে বেড়াতে চায়, ঘুরতে চায়, দেখতে চায়, জানতে চায়, পাখির মতো উড়ে বেড়াতে চায় চোখগুলো। আর কল্পনার চোখ, মনের চোখ, জ্ঞান চক্ষু, সে যে কত দূর উড়ে যেতে চায় পাখির মতো, ডানা মেলে ঠিক নাই, ঠিকানা নেই। শোকানল, ব্যাস বাক্য শোক রূপ অনল, অনল মানে কি? আগুন। আগুন। তাহলে শোক রূপ অনল, তাহলে মূলটা হচ্ছে শোক। শোক, শোকটা জ্বলছে কার মতো? দাউ দাউ করে জ্বলছে শোক, অনলের মতো। আগুন যেমন পুড়িয়ে ছাই করে দেয়, ছারখার করে দেয়, তেমনি কাউকে হারানোর যে শোক, সেই শোকের জ্বালা ভেতরটা জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, অনলের মতো, আগুনের মতো। তাই শোক রূপ অনল, মূলটা শোক, আর অনল হচ্ছে উপমান। প্রাণ পাখি, প্রাণ রূপ পাখি, তাহলে মূল কোনটা? প্রাণ, পাখির মতো প্রাণ, কোন দিন ফুরুত করে উড়ে যাবে, প্রাণটা আমাদের উড়ে যেতে চায়, মেলে দিতে চায় পাখা। তাহলে প্রাণ পাখি, প্রাণরূপ পাখি, মূলটা প্রাণ, অর্থাৎ মূলটা হলো উপমেয় প্রাণ, আর পাখিটা হচ্ছে উপমান। আশালতা, ব্যাস বাক্য আশারূপ লতা, আশারূপ লতা তুলনা করা হচ্ছে, মূলটা কি? আশা। আশা। আশা কার মতো? কার মতো অবলম্বন করে বেড়ে ওঠে? লতা। লতার মতো। লতা যেমন কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে বেড়ে ওঠে, তেমনি আমাদের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন কাউকে না কাউকে কেন্দ্র করে কিন্তু দাঁড়ায়, বেড়ে ওঠে। বিশেষ করে সন্তান আর মায়ের ক্ষেত্রে ভেবে নাও, মায়ের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন কাকে কেন্দ্র করে বেড়ে ওঠে? লতার মতো অবলম্বন করে। কাকে?
মায়ের আশাকাঙ্ক্ষা সন্তানকে, সন্তানকে। তাহলে আশারূপ লতা তুলনা করা হচ্ছে, আশামূল, আশাই হচ্ছে এখানে উপমেয় আর লতা হচ্ছে উপমান। প্রেম দরিয়া, ব্যাসবাক্য কি? প্রেম রূপ দরিয়া। প্রেম রূপ দরিয়া। মূলটা কোনটা? প্রেম। প্রেম দরিয়ার মতো, হ্যাঁ, বিশাল, বিরাট, বিপুল, অগাধ। এই প্রেম হচ্ছে শ্রী চৈতন্যদেবের মানব প্রেম। এই প্রেম হচ্ছে সর্বসাধারণের প্রতি মানুষের প্রেম। সেটা না বুঝে অন্য কিছুও বুঝতে পারো। তো প্রেম দরিয়া, প্রেম রূপ দরিয়া মানে প্রেম বিশাল, বিরাট, হৃদয় দরিয়ার মতো প্রেম, অগাধ। তাহলে মূলটা হচ্ছে প্রেম, আর এই প্রেম হচ্ছে উপমেয়, দরিয়া হচ্ছে উপমান। আকাশ গঙ্গা, আকাশ গঙ্গা, গঙ্গা মানে গাং, আকাশ রূপ গঙ্গা মানে আকাশটাই যেন গঙ্গার মতো, গাঙের মতো, নদীর মতো। বিপুল জল যেমন থাকে গঙ্গায়, তেমনি আকাশের মধ্যেও বিপুল ব্যাপ্তি, বিশালতা, গভীরতা, তেমনি আকাশটা মূল আর গঙ্গাটা হলো উপমান। তবে দুটোর মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে। তাই এই দুটো, একটা উপমেয় আর একটা উপমান, আর রূপ দিয়ে অভেদ কল্পনা করা হচ্ছে। রূপ কর্মধারয় সমাস ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ স্যার। ওকে, এবারে আমরা আসছি উপমান কর্মধারয় সমাসে। বলো, উপমান কর্মধারয় সমাসে কোনটি অনুপস্থিত থাকে আর কোনটি উপস্থিত থাকে? উপমেয় অনুপস্থিত থাকে, আর উপস্থিত থাকে কি কি? উপমান আর সাধারণ ধর্ম। আর তুলনাবাচক শব্দ তো সে উপমান কর্মধারয়ও থাকে আর উপমিত কর্মধারয়ও থাকে, ও দুটোতেই থাকে, ও দুটোতেই কমন এটা। তাহলে উপমান কর্মধারয় সমাসে আমরা দেখব যে মূলটা যেটা অর্থাৎ উপমেয় সেটা অনুপস্থিত থাকছে, কিন্তু উপস্থিত থাকছে যার সঙ্গে তুলনা করা হয়, মানে সেটা হচ্ছে উপমান। আর সাধারণ ধর্ম থাকছে তুষার শুভ্র বা তুষার ধবল। উদাহরণ, তুষার ধবল বা তুষার শুভ্র। এবারে তুষার মানে কি? বরফ। বরফ, বরফের মতো শুভ্র, বরফের মতো সাদা, বরফের মতো ধবল। তাহলে ধবল মানে সাদা, শুভ্র মানেও সাদা, তো দুটোর মানেটা একই। তাহলে আমি ধরো আমার হাতে এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে দেখিয়ে বলছি এটা দেখতে একেবারে তুষার ধবলের মতো, একেবারে তুষার শুভ্র। এটা কি দেখতে পাচ্ছ? কি এটা? কাগজ। তো এই কাগজের রং কি? সাদা, শুভ্র, ধবল। তাহলে কাগজটা, এই শব্দটাতে কি কাগজ কথাটা আছে তুষার শুভ্রতে বা তুষার ধবলে? নাই, কাগজ শব্দটা নেই। তাহলে কাগজটাই মূল, এটাকেই আমি দেখাচ্ছি, এটাকেই তুলনা করছি। কার সঙ্গে, কার সঙ্গে তুলনা করছি বলো? তুষার, তুষারের সঙ্গে। তাহলে মূলটা যদি কাগজ হয়, মূলটা কাগজ মানে এটাই উপমেয়, কিন্তু এই শব্দের মধ্যে উপমেয় অনুপস্থিত নেই। কিন্তু তুষার মানে যার সঙ্গে তুলনা করছি সেই তুষার বরফটা আছে, মানে উপমানটা আছে। কাগজটার রং যা, কাগজটার ধর্ম যা, শুভ্র, সাদা, ধবল, ধবল মানেও সাদা, তেমনি তুষারের রঙও ধবল, সাদা, শুভ্র। তো দুটোর মধ্যে একটা মিল আছে, একটা ধর্ম আছে, সাধারণ ধর্ম। তাহলে সেটা কি? কি? সাদা বা ধবল। সাদা বা ধবল, শুভ্র। তাহলে তুষার ধবল বা তুষার শুভ্র, তুষারের ন্যায় ধবল বা তুষারের ন্যায় শুভ্র। তাহলে এই যে শুভ্র বা ধবল, সাধারণ ধর্মকে তো ধরা যায় না, আর শুভ্রকে ধরা না গেলেও, ধবলকে ধরা না গেলেও তুষারকে ধরা যায়। তাহলে একটাকে ধরা যাচ্ছে, এই সমাসবদ্ধ পদের মধ্যে একটাকে ধরা যাচ্ছে না। আমি বলেছিলাম একটাকে ধরা গেলে আর একটাকে ধরা না গেলে এটা কি সমাস হয়, কোন কর্মধার হয়? উপমান কর্মধার। উপমান কর্মধার হয়। কি কঠিন জিনিসগুলো এখন একটু সহজ সহজ লাগছে? হ্যাঁ, সমাস সত্যি সমাস কঠিন,
কিন্তু একটা পদ্ধতি অনুযায়ী যদি আমরা আস্তে 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 এগোই, দেখবে সমাজটা কিন্তু একেবারে সহজ হয়ে যাবে। আর তারপরে পুরো সমাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের একটা করে উদাহরণ মুখস্থ হয়ে গেছে। পুরো সমাজের ডিটেলে আলোচনা করার পরে দেখবে যখন নতুন নতুন সমাসবদ্ধ পদ সামনে আসবে, সেই সমাসবদ্ধ পদগুলোর অর্থ অনুসারে তোমরা যদি ব্যাস বাক্য তৈরি করো, দেখবে মজা লাগবে। ব্যাস বাক্য তৈরি করতেই মজা লাগবে। বাহ, দেখি তো মাথা কাটাই তো, এর অর্থ যদি এটা হয় তাহলে আমরা ব্যাস বাক্য করে কীভাবে এটা ব্যাস বাক্যটা লিখবো। তাহলে ব্যাস বাক্য যদি আমরা এটা লিখি, তাহলে এটা কি কোনো না কোনো নিয়মকে অনুসরণ করলো, কোনো না কোনো নিয়মের সঙ্গে মিললো। অবশ্যই নিয়মের সঙ্গে মিলিয়ে ব্যাস বাক্যটাকে আমাদের দাঁড় করাতে হবে, তাহলে কিন্তু যুক্তিসঙ্গতভাবে তুমি ঠিক। কারণ ব্যাকরণে শুধু সমাসের ক্ষেত্রেই নয়, যে কোনো অধ্যায়ের ক্ষেত্রে যে কোনো উদাহরণটাতে তুমি যদি নিয়মটাকে ঠিকঠাক করে যুক্তিসঙ্গত করে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারো, উদাহরণটা যদি তোমার ঠিকঠাক নিয়ম মাফিক হয়, তাহলে সেটা কিন্তু ঠিকই হবে। তাই প্রশ্নপত্রে যে প্রশ্ন থাকে ব্যাকরণ ক্ষেত্রে বিশেষ করে, সেই ব্যাকরণের যদি একটা নমুনা উত্তর দেয়া থাকে, সেই নমুনা উত্তরটাই যে হবে সেটা কিন্তু নয়। নমুনা উত্তরের বাইরে গিয়ে এক্সামিনার যদি মনে করে না, স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা যে উদাহরণটা দিয়েছে সেটা যে নিয়মে দিয়েছে সেই নিয়মটা অবশ্যই যুক্তিসঙ্গত, তাহলে ওটাতেও নাম্বার পাওয়া যাবে, ওটা ঠিক বলে মনে হবে, কেটে দেওয়ার কোনো ব্যাপারই নেই। কিন্তু দেখতে হবে যে তুমি যে নিয়মটা দিয়েছো, মানে নিয়মটাকে মেনে যে উদাহরণটা দিয়েছো, সেটা নিয়মটাকে মেনেছে কিনা। বোঝা গেল? পরের উদাহরণ, জলদ গম্ভীর। জলদ, জলদ মানে কি? মেঘ। মেঘ। এই বাইরে এখন মেঘ, মেঘলা আবহাওয়া। মেঘ, জলদ। জলদ মেঘের সমার্থক শব্দ। গম্ভীর মানে যখন আকাশে মেঘ করে চারদিকে থমথমে হয়ে যায়, হ্যাঁ, পরিবেশটা কেমন গম্ভীর হয়ে যায়, গুমোট হয়ে যায়। মেঘ, মেঘ একদম গোটা আকাশকে কালো করে জমাট হয়ে দাঁড়িয়ে রয়েছে গম্ভীর হয়ে। তখন কি মনে হয়? মেঘ কি হাসছে, খেলছে? হ্যাঁ, মেঘ কি চঞ্চল? তখন মেঘ মনে হয় না বড় বেশি রাগ করেছে। আমরাও যখন রাগ করি, অভিমান করি, অনেক সময় মুখখানা এরকম জলদ গম্ভীর হয়ে যায়, মেঘের মতো গম্ভীর হয়ে বসে থাকি। কি হয় না? মুখখানা এরকম কালো হয়ে ফুলিয়ে, গাল ফুলিয়ে বসে থাকে অনেক। তাহলে জলদ গম্ভীর, জলদের ন্যায় গম্ভীর, মেঘের ন্যায় গম্ভীর। তাহলে মূলটা কি? মূলটা কি? মূলটা এখানে আছে? নেই। মূলটা হচ্ছে ওই যে রাগ করে বসে আছে, মুখখানা জলদ গম্ভীর করে, মেঘের মতো গম্ভীর হয়ে। তো তখন আমরা বলি, ওই কিরে জলদ গম্ভীর হয়ে বসে আছিস? হ্যাঁ, যদি এত সাধু ভাষা প্রয়োগ করি না, কিন্তু চলিত ভাষাতেও আমরা বলি, কারণ না কারোর সঙ্গে কোনো না কোনো কিছুর সঙ্গে তুলনা করে বলি। হ্যাঁ, মুখখানা তো একেবারে হাঁড়ির মতো কালো করে বসে আছিস। তাহলে মুখখানাটা মূল, আর হাঁড়ির মতো কালো। হাঁড়ি, ভাতের হাঁড়ি, যদিও গ্যাসে বসানো হয় বলে কালি আর পড়ে না, কিন্তু গ্রামের দিকে কাঠের ঘুঁটের আগুনে রান্না হলে যা হতো, নিচটা পুরো কালি পড়ে যেত। তাহলে কালির মতো, মানে হাঁড়ির মতো কালি করে বসে থাকা, তাহলে মূলটা কি? মুখ, যেটা এখানে নেই, উপমেয়। আর হাঁড়ির মতো, হাঁড়িটা হচ্ছে উপমান, আর কালোটা কি? সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম। তাহলে জলদ গম্ভীর, জলদের ন্যায় গম্ভীর, মূলটা নেই। জলদটা হচ্ছে উপমান, আর গম্ভীর হচ্ছে সাধারণ ধর্ম। অমৃত মধুর, ব্যাসবাক্য। অমৃতের ন্যায় মধুর। অমৃতের ন্যায় মধুর। অমৃত যেরকম মধুর মিষ্টি, অমৃত খেলে যেরকম লাগে। কি অমৃত খেলে কি তেতো লাগে? খেয়েছো তোমরা? অমৃত মিষ্টি লাগে। অমৃত যে মিষ্টি লাগে, খেয়েছো কেউ? কেমন স্বাদ, কত মিষ্টি, খেয়েছো কেউ? হ্যাঁ, অমৃত সুইটসে গিয়ে মিষ্টি খেয়েছি, মিষ্টি তো মিষ্টিই হবে, তাই অমৃত তো মিষ্টি হয়। আর সব জিনিস যে খেয়ে দেখতে হবে তার তো কোনো কারণ নেই। হ্যাঁ, সব জিনিসকে আমরা খেয়ে নিজে অভিজ্ঞতা নিয়ে
খেয়ে দেখে চেখে দেখে কি আর অভিজ্ঞতা নেই? আমরা তো অনেক সময় পড়ে শুনেও অভিজ্ঞতা নিই। তা অমৃত যে মিষ্টি হয় সেটা আমরা খেয়ে না দেখলেও আমরা পড়েছি, শুনেছি। কি অমৃত যে মিষ্টি সেটা আমরা পড়েছি কি না? শুনেছি তো, পড়েছি তো কোথাও না কোথাও। হ্যাঁ, পুরাণে আছে দেবতারা অমৃত খেয়েছিল আর দানবদেরকে বিষ দিয়েছিল, খা বিষ খা তোরা, আমরা অমৃত নিয়ে ভাগলাম। যাই হোক, অমৃত যে মধুর হয় সেটা আমরা শুনেছি, পড়েছি। তাহলে অমৃত মধুর, কোনো একটা ফল, কোনো একটা জিনিস যেটা খুব মিষ্টি, খুব মিষ্টি, এত মিষ্টি স্বাদের, তখন আমরা সেটাকে তুলনা করি খেয়ে, আরে এবারে অমৃত মধুর। তাহলে সেই মূল জিনিসটা মিষ্টি বা মিষ্টি জাতীয় কোনো জিনিস খুব দারুণ স্বাদের, তাহলে সেই জিনিসটা মূল, সেটাই হচ্ছে উপমেয়। আর অমৃত মানে অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে, সেটা উপমান। আর দুটোর মধ্যে একটা মিল আছে। কি মিল? কোন মিল? কোন ধর্ম? মধুর। তাহলে এখানে আমরা দেখছি অমৃতকে ধরা ছোঁয়া যাচ্ছে। হ্যাঁ, বলছে অমৃত দেখিনি তো ধরবো কী করেছে, ওই ছুবো কী করে? না, অমৃত একটা বস্তু, জিনিস বা বস্তুকে ধরা ছোঁয়া যায়। আর মধুর সাধারণ ধর্মকে ধরা ছোঁয়া যায় না, মিষ্টিকে। তাহলে এটা হয়ে গেল। এবারে ফুটি ফাটা। ফুটি ফাটা ব্যাস বাক্য বলো। ফুটির ন্যায় ফাটা। ফুটি দেখেছো? চেনো? হ্যাঁ স্যার। ফুটি এক ধরনের ফল, ফ্রুটি না, ফুটি ফল। চেনো তো, জানো তো? হ্যাঁ, এরকম সাইজে দেখতে, একটু মোটা সাইজের, শশার থেকেও আরও একটু অনেকটা, একটু একদম গোল হয় না, একটু লম্বাটে হয়, কিন্তু একটু গাখানা একটু গোলগাল মতো, একটু লম্বাটে, একটু মোটা সাইজের, এবং তার স্বাদটা অনেকটা শশার মতো। ওটা পাকলে খেতে কেমন লাগে? একটা কেমন যেন টেস্টলেস, বেস্বাদ লাগে, কারণ একটা জলো ভাব থাকে ফুটি। তা ফুটি যখন পেকে যায় তখন ওর গাটা কী হয়ে যায়? ওর গা ছাল গরমের সময় ওঠে, বিশেষ করে বাজারে ফুটি দেখতে পাবে গরমের সময়। ওর গাটা কিন্তু দেখবে এরকম চেলা হয়ে যায়, ফেটে যায়, অনেকটা কার মতো? ও যে মাঠে যখন বৃষ্টি হয় না অনেক দিন ধরে, মাঠখানা দেখবে ফেটে যায়, তখন আমরা অনেক সময় তুলনা করি যে আরে মাঠখানা তো ফুটি ফাটা হয়ে গেছে রে, মানে ফেটে চৌচির, মাঠখানা একবারে ফুটি ফাটা হয়ে গেছে, মানে মাঠখানা ফুটির মতো, ফুটির গা যেমন ফেটে যায় সেরকম ফুটি ফাটা হয়ে গেছে মাঠখানা। তাহলে মূলটা কোনটা? মাঠখানা। মাঠ যেটা এই শব্দে নেই, মানে উপমেয় নেই, কিন্তু তুলনা করা হচ্ছে ফুটির সঙ্গে, তাহলে ফুটিটা আছে মানে উপমান আছে, আর দুটোর মধ্যে একটা ধর্ম আছে। কি ধর্ম? সাধারণ ধর্ম, সেটাই হচ্ছে ফাটা। মাঠটাও ফেটে গেছে, ফুটিটাও ফেটে গেছে, তাই তুলনা করা হচ্ছে সাধারণ ধর্ম দিয়ে। তাহলে ফুটি যেটা ধরা যায়, ফাটা যেটা ধরা যায় না, তাহলে একটাকে ধরা যাচ্ছে, একটাকে ধরা যাচ্ছে না, ওই নিয়মে কিন্তু এটা উপমেয় কর্মধার হয়, উপমান কর্মধার হয়। শশব্যস্ত ব্যাস বাক্য কী হবে? শশকের ন্যায় ব্যস্ত। শশক কে? শশক কাকে বলে? শশক মানে কি? খরগোশ। শশক মানে খরগোশ, খরগোশের সমর্থক শব্দ। তাহলে খরগোশ কি চুপচাপ বসে থাকে এক জায়গায় শান্ত হয়ে? নিশ্চয়ই না। যার বাড়িতে খরগোশ আছে সে জানো, খরগোশ দেখেছো, দেখবে এদিকে ছুটে ওদিকে ছুটে, খরগোশের ছোটাছুটি, চঞ্চলতা তোমাদের মতো এক জায়গায় বসে থাকতে পারে না, খরগোশের মতো ব্যস্ত, এদিকে ছুটে ওদিকে ছুটে, হ্যাঁ ছোটে আর কি, চঞ্চল খুব, ব্যস্ত খুব। তাহলে শশকের ন্যায় ব্যস্ত। কাউকে যদি এরকম ব্যস্ত দেখি তখন আমরা তুলনা করি, কী রে এত ব্যস্ত, একবারে শশব্যস্ত হয়ে গেলি তো, হ্যাঁ শশব্যস্তে যাচ্ছিস কোথায়? হন্তদন্ত হয়ে শশব্যস্তে। তাহলে মূল কি? মূলটা কে? না যে যাচ্ছে সেই হচ্ছে মূল, সেটা এখানে নেই, কিন্তু সে যাচ্ছে কার মতো? শশকের মতো। তাহলে শশক মানে উপমান আছে, আর দুটোর মধ্যে একটা ধর্ম আছে, সাধারণ ধর্ম। কি সেটা? এটা শব্দটা কি? ব্যস্ত। ভ্রমর কৃষ্ণ ব্যাস বাক্য। ভ্রমণের ন্যায় কৃষ্ণ। কৃষ্ণ মানে কালো, রং অর্থে। এখানে শ্রীকৃষ্ণ না, এখানে এটা কালো। কৃষ্ণ কালো রঙের সমার্থক শব্দ কৃষ্ণ। তাহলে ভ্রমরও কালো কুচকুচে,
তাহলে ভ্রমরের ন্যায় কৃষ্ণ, ভ্রমর কৃষ্ণ। কবিরা বলে গেছেন, চোখ নিয়ে কত প্রশংসা করেছেন, আহা ভ্রমর কৃষ্ণ চোখ। তাহলে চোখটা হচ্ছে মূল, চোখটা এখানে নেই, ওটাই হচ্ছে উপমেয়, কিন্তু ওর সঙ্গে তুলনা করা হচ্ছে না, ওকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে, কার সঙ্গে, কার সঙ্গে, ভ্রমর। ভ্রমরের সঙ্গে, ভ্রমরের সঙ্গে। তাহলে ভ্রমরটা হচ্ছে উপমান। এবারে ভ্রমর আর চোখ দুটোর মধ্যে একটা মিল আছে, সাধারণ ধর্ম, সেটা কি এখানে, কৃষ্ণ। কৃষ্ণ। কালো, তুষার শীতল, ব্যাসবাক্য কি হবে, তুষারের ন্যায় শীতল। তুষারের ন্যায় শীতল। শীতের সময় হাতখানা, অনেকে দেখবে শীতের সময় যদি কিছুক্ষণ জল ঘাঁটে তাহলে তারপরে হাতের অবস্থাটা কী হবে, একদম ঠান্ডা হয়ে যায় হাতখানা। তো সেই হাতটাকে যদি আমরা তুলনা করি, আরে হাতটা তো একেবারে তুষার শীতল হয়ে গেছে রে, হ্যাঁ তুষারের ন্যায় শীতল। তাহলে মূলটা কি, হাত, যেটা এখানে নেই মানে উপমেয় নেই, তাহলে তুষারের সঙ্গে তুলনা করা হচ্ছে মানে উপমান। আর দুটোর মধ্যে একটা মিল আছে সাধারণ ধর্ম, সেটা কি, হাতটা যা তুষারতা শীতল। সিঁদুর রাঙা, সিঁদুর রাঙা, একটু আগে বোধহয় আলোচনা হলো সিঁদুর রাঙা, তাই না, হ্যাঁ সিঁদুরের ন্যায় রাঙা, তো এটা আর বলছি না। হস্তি মূর্খ, হস্তি মূর্খ ব্যাসবাক্য কি হবে, হস্তির ন্যায় মূর্খ। অনেক সময় আমরা বলি আরে হস্তির ন্যায় মূর্খ, হস্তি মূর্খ কোথাকার, কিন্তু না, হাতি যে একদম মূর্খ তা নয়, কিন্তু হাতির কিন্তু যথেষ্ট বুদ্ধি আছে, হ্যাঁ দৌড়ে দৌড়ে গিয়ে হাতি কিন্তু পুরো সুর দিয়ে আছাড় মারে। তো হস্তি মূর্খ মানে হস্তির মতো মানুষের থেকে তো কম। তো তখন কারোর বুদ্ধি যখন কমে যায়, একটু মূর্খামি করে, তখন আমরা অনেক সময় তুলনা করি হস্তি মূর্খ কোথাকার, হ্যাঁ তুই হস্তি মূর্খ। কিন্তু যদি আরও 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 মূর্খামি করে, একেবারে কোনো জ্ঞান গম্যি নেই, তখন আমরা তুলনা করি গরুর সঙ্গে, গো মূর্খ। কি তুলনা করি না, গো মূর্খ। কোনো একটা ভিডিওতে দেখছিলাম, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, কোথায় গ্রামের দিকে একটা টিউবওয়েল, হ্যান্ড পাম্প আর কি, হ্যান্ড পাম্প করে জল তুলতে হয় টিউবওয়েল। তো ভিডিওতে দেখা যাচ্ছে গরুটা এলো, মুখ দিয়ে এরকমভাবে হ্যান্ড পাম্পের ওই হ্যান্ডেলটাকে ধরে 2-4 বার এর পাম্প করলো, তারপরে জল পড়ছে কলের মুখ দিয়ে, ও গিয়ে দেখি জল খাচ্ছে। এর দেখছিলাম এর ভিডিও, তারপরে ভাবলাম ওরে বাস, তার মানে গরু তো যতটা মূর্খ ভাবি ততটা মূর্খ নয়। আমরা তো অনেককে তুলনা করি কোথাকার গো মূর্খর কোথাকার, হ্যাঁ গণ্ডমূর্খ গো মূর্খ, কিন্তু না, গরুরও বুদ্ধি আছে, হ্যাঁ প্রাণীর বুদ্ধি তো থাকেই, কিন্তু মানুষের মতো এতটা না হলেও বুদ্ধি তো প্রাণীর থাকেই। যাই হোক, কম বুদ্ধি, অত্যন্ত কম বুদ্ধি, তখন আমরা তুলনা করি হস্তি মূর্খ। তাহলে হস্তি মূর্খ, হস্তির ন্যায় মূর্খ, তাহলে হস্তিটা হচ্ছে উপমান, আর যাকে তুলনা করছি সে হচ্ছে এখানে নেই। তাহলে তার আর হস্তির দুটোর মধ্যে একটা মিল আছে সাধারণ ধর্ম, কি সেটা, মূর্খ। মূর্খ, মূর্খামি করছে। এই যে গো বেচারা, গো বেচারা, বলো ব্যাসবাক্য বলো, গো বেচারা। বেচারা। গো, গো মানে গরু, গোয়ের ন্যায় বেচারা। হ্যাঁ গরুকে তো আমরা তাই দেখি, একেবারে পোষ মানিয়ে রাখি, পোষ মানা, শান্ত শিষ্ট, একেবারে অত্যন্ত নিরীহ এই প্রকৃতির দেখি গরুকে, যদিও মাঝে মাঝে সুর উঁচিয়ে দেয় গুঁতো। যাই হোক, কিন্তু অন্যান্য প্রাণীর থেকে গরুকে আমরা তো গৃহপালিত করে রাখছি না, তাই গো মানে গরু অত্যন্ত শান্তশিষ্ট, একেবারে বেচারা, যেন কিছুই জানে না, ভাজা মাছটি উল্টেই খেতে জানে না। তো কোনো ব্যক্তিকে এই রকম চেহারা স্বভাবের দেখলে আমরা তাকে বলি আহা গো বেচারা, ওকে আর মেরো না, মেরো না, ও তো অতটা কি বলবো, অতটা খারাপ কাজ করতেই পারে না, হ্যাঁ ও কিন্তু করতেই পারে না, হয়তো কোনোভাবে ফেসে গেছে, বেচারা রে, গো বেচারা, ওকে আর মারিস না। তাহলে যাকে বলা হচ্ছে সেই ছেলেটা, সেই লোকটা, সেই মেয়েটা, সেই ব্যক্তি হচ্ছে মূল, মানে তাকেই এখানে আমরা উপমেয় বলবো, যেটা এখানে নেই, কিন্তু তাকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে, গো, গো মানে গরুর সঙ্গে। তা গরুর সঙ্গে তুলনা করা হচ্ছে, অতএব
গরু, গোটা হচ্ছে উপমান। আর দুটোর মধ্যে একটা মিল আছে, ধর্ম আছে, কি সেটা? বেচারা। বেচারা। চিড়ে চ্যাপ্টা ব্যাসবাক্য কি? চিড়ের ন্যায় চ্যাপ্টা। চিড়ের ন্যায় চ্যাপ্টা আলোচনা করলাম একটু আগে, আলোচনা হলো একটু আগে। হ্যাঁ স্যার। স্যার। পড়াশোনা না করলে বাড়ি থেকে মাঝে মাঝে কিন্তু এরকম ধরনের হুঙ্কার আসে, একবারে পিটিয়ে চিড়ে চ্যাপ্টা করে দেবো, তক্তা পেটা করে দেবো। তক্তা পেটা, যদিও তক্তা পেটা ব্যাসবাক্য কি হবে বলো? তক্তার ন্যায় পেটা। তক্তা দিয়ে পেটা। টেবিল, চেয়ার, বেঞ্চ, খাট, তার তক্তা, বল তক্তা খুলে পেটাবো, মানে তক্তা দিয়ে পেটা। তক্তা দিয়ে পেটা বলো কি সমাস? করণ তৎপুরুষ সমাস। দিয়ে করণ তৎপুরুষ সমাস, ভেরি গুড। আর চিড়ে চ্যাপ্টা, চিড়ের ন্যায় চ্যাপ্টা, এটা তো বলা হলো উপমান কর্মধারয়। আপেল রাঙা, আপেল রাঙা। কখনো কখনো মেকআপ টেকআপ করার সময় মেয়েরা তো গালে কি দেয়, লাল 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 হয়ে থাকে, লাল লালচে হয়ে থাকে গালখানা, কী দেয় ওটা, কী বলে বলো? মেকআপ আর্টিস্ট আছে অনেকে। ব্লাশ। ব্লাশ। ব্লাশ, ব্লাশ দিলে লাল লাল হয়ে থাকে না? হ্যাঁ, তো তখন তার রঙটা কেউ বলতেই পারে, বাহ গালখানা তো একেবারে আপেল রাঙা লাগছে রে, আপেল রাঙা মানে আপেলের মতো রাঙা। তাহলে মূলটা যদি গাল হয় সেটা এখানে নেই, উপমেয় নেই, আর উপমান হচ্ছে আপেল, যার সঙ্গে তুলনা করা হচ্ছে। আর দুটোর মধ্যে একটা মিল আছে, গাল আর আপেল, সাধারণ ধর্ম, কি সেটা? রঙটা রাঙা। রাঙা। অনেক উদাহরণ বললাম আমি উপমান কর্মধারয়ের, আমার মনে হয় উপমান কর্মধারয় নিয়ে আর কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ওকে, এবার আসছি উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাসের পূর্বপদ আর পরপদের পূর্বপদটা হয় উপমেয়, পরপদটা হয় উপমান। তার মানে এখানে উপমেয় থাকবে আর উপমান থাকবে, মানে দুটোকেই ধরা যাবে, ধরা ছোঁয়ার মধ্যে, কিন্তু যেটা থাকবে না কোনটা অনুপস্থিত থাকবে বলো? সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম অনুপস্থিত থাকবে। আর তুলনাবাচক শব্দ ন্যায়টা তো থাকবেই। উদাহরণ, পলাশ লোচন। পলাশ লোচন ব্যাসবাক্য বলো? লোচন পলাশের ন্যায়। লোচন পলাশের ন্যায়। লোচন চোখ, চোখটাই তাহলে মূল, চোখটাকে পলাশ ফুলের সঙ্গে তুলনা করা হচ্ছে, টানা টানা। তাহলে লোচন মানে চোখ, এটাই মূল, এটাই উপমেয়। তাহলে পলাশের সঙ্গে তুলনা করা হচ্ছে পলাশ ফুল, তাহলে পলাশটা হচ্ছে উপমান। দুটো আছে উপমেয় উপমান, সাধারণ ধর্ম নেই, সৌন্দর্যটা নেই, সুন্দর কথাটা সেটা উপস্থিত আছে। আর তুলনাবাচক পদ তো ন্যায়। তাহলে এখানে আমরা দেখছি লোচন পলাশের ন্যায়, ন্যায়টা মানে তুলনাবাচক শব্দটা সাধারণত ব্যাসবাক্যের শেষে যাচ্ছে, কিন্তু উপমান কর্মধারয়ে ন্যায় মানে তুলনাবাচক পদ কোথায় থাকে ব্যাসবাক্যের? সাধারণত মাঝে। মাঝে থাকে, মাঝে, এখানে ন্যায় থাকে। তার মানে এটা দেখে কিন্তু তোমরা নির্ণয় করবে না, তাহলে ভুল হতে পারে। ন্যায় থাকে মাঝে তাহলে উপমান, ন্যায় থাকে ব্যাসবাক্যের শেষে তাহলে উপমিত, এরকমভাবে কিন্তু করবে না, এইরকমভাবে করবে না। যেটা করবে সেটা হচ্ছে দুটোকে ধরা যাচ্ছে তাহলে উপমিত, একটাকে ধরা যাচ্ছে একটাকে ধরা যাচ্ছে না তাহলে উপমান, এইভাবে দেখবে। এইভাবে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম। আর যদি ভালো করে মনে রাখতে পারো উপমেয় এটা, উপমান এটা, উপমেয় আর উপমান থাকলে উপমিত কর্মধারয় হয়, এইভাবে মনে রাখতে পারলে তাহলে তো আর ভুল হওয়ার কথাই নয়। আবার উপমেয় আছে, উপমান আছে তাহলে উপমিত, আর উপমেয় নেই, উপমান আর সাধারণ ধর্ম আছে তাহলে উপমান। আমি একই কথা এত বলছি এত বলছি এত বলছি এত বলছি কারণ মাথার ভিতরে ঢুকিয়ে দিতে চাইছি, সারা জীবন যাতে মনে থাকে। পুরুষ সিংহ একটু আগে হয়েছিল নরসিংহ, সেই মতো পুরুষ সিংহ ব্যাসবাক্য কী হবে? পুরুষ সিংহ। পুরুষ সিংহের ন্যায়। তাহলে মূলটা কোনটা? পুরুষ। পুরুষ, পুরুষ মূলটা, এটা উপমেয়। আর সিংহটা তাহলে কি? যার সঙ্গে তুলনা করা হচ্ছে উপমান, সিংহটা উপমান। আর দুটোর মধ্যে একটা ধর্ম আছে, ওই যে বিক্রম, তেজ, সূর্য, এখানে অনুপস্থিত আছে। আর ন্যায়টা আছে শেষে, তুলনাবাচক শব্দ। আঁখি পদ্ম, আঁখি পদ্ম মূলটা কোনটা? আঁখি না পদ্ম? আঁখি, চোখ, আঁখি মানে চোখ, তাহলে আঁখি পদ্মের ন্যায়। চোখ বন্ধ,
এবার যখন ঘুম থেকে উঠছে আস্তে আস্তে চোখটা খুলছে, যেন পদ্ম তার পাবড়ি মেলছে, পদ্মের মতো বিকশিত হচ্ছে চোখটা, চোখের পাতাটা খুলছে। তাহলে আঁখি পদ্মের ন্যায় বিকশিত, উন্মুক্ত, চোখটা খোলা অবস্থায় রয়েছে। তাহলে আঁখিটা হচ্ছে মূল, এটা উপমেয়, আর পদ্মটা হচ্ছে যার সঙ্গে তুলনা করা হচ্ছে এটা উপমান। দুটোর মধ্যে সাধারণ ধর্ম যেটা সেটা এখানে অনুপস্থিত আছে, দুটোর বিকশিত হওয়াটা এটা অনুপস্থিত, উজ্জ্ব রয়েছে। আর ন্যায়টা শেষে আছে সাধারণ তুলনাবাচক যে পদ। কথামৃত, কথামৃতকে সন্ধি বিচ্ছেদ করলে কথা আর অমৃত, কথামৃত ব্যাস বাক্য করো, বলো। কথা অমৃতের ন্যায়। কথা 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 অমৃতের ন্যায়। কথা, এই কথা, কথা শব্দ কথা, এটা মিষ্টি মধুর, কার মতো মধুর? না অমৃতের মতো। তাহলে যে অমৃতের মতো যে মধুর কথাটা বললাম সাধারণ ধর্ম, সাধারণ ধর্ম কি এখানে আছে মধুর? না। নাই। তাহলে কথা মূলটা হচ্ছে উপমেয় কথা, আর অমৃত, অমৃত হচ্ছে উপমান। আর দুটোর মধ্যে যে সাধারণ ধর্ম সেটা অনুপস্থিত আছে এখানে। এটা তো ঠিকই, কথা কখনো কখনো অমৃতের মতো মিষ্টি লাগে, আবার কথা কখনো কুইনাইনের মতো, করলার মতো তেতো লাগে। কি লাগে না? বাড়িতে বসে বসে তো এখন অনেকেই বুঝতে পারছে, টের পাচ্ছে। হ্যাঁ, কখনো কখনো এমন কথা, সেই কথার জ্বালায় আর থাকার মতো নয়, ঘরে আর থাকতে ইচ্ছে করে না তখন। আবার কখনো কখনো মনে হয় কি সুন্দর সুন্দর কথা বলছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। মানুষ যখন কষ্টে দুঃখে, মানুষ যখন ভেঙে পড়ছে, তখন সেই কথা তার কাছে অমৃতের মতো লাগবে, যদি সেই কথা হয় সহানুভূতিশীল, সেই কথাগুলো হয় তার জন্য উপযুক্ত। যাই হোক, নয়ন কমল ব্যাস বাক্য বলো। নয়ন কমল, নয়ন কমলের ন্যায়। নয়ন কমলের ন্যায়। একটু আগে হলো আঁখি পদ্ম, ব্যাপারটা একই। নয়নকে মানে চোখকে তুলনা করা হচ্ছে পদ্মের ন্যায়, পদ্মের সঙ্গে। তাহলে একই রকম আঁখি পদ্মের মতো নয়নটাও উপমেয়, আর কমলটা হচ্ছে উপমান। উপমেয় উপমান দুটো আছে, সাধারণ ধর্ম এখানে নেই, শেষে আছে ন্যায় মানে তুলনাবাচক পদ বা শব্দ। নরসিংহ, একটু আগে আলোচনা করা হয়ে গেছিল না নরসিংহ? হ্যাঁ, নরসিংহের ন্যায়, এটা নিয়ে তাই আলোচনা করছি না আর। ফুল বড়ি, ফুল বড়ি, যে বড়ি দেওয়া হয় সেই বড়িগুলোর যে আকৃতি শেপ, সেটা অনেকটা কার মতো দেয়া হয়, কার মতো করা হয়? ফুলের মতো। বিভিন্ন আকৃতির বড়ি দেওয়া হয়। বড়ি অনেকে বিভিন্ন সাইজের বিভিন্ন আকৃতির বড়ি দেয়, তো সেই বড়িগুলোকে কেউ যদি ফুলের মতো ডিজাইন করে নকশা করে করে দেয়, শুকায়, তারপরে যেটা হবে সেটা ফুলের মতো দেখতে লাগে, তাই ফুল বড়ি, তাই বড়ি ফুলের ন্যায়। তাহলে বড়িটা মূল, এটাই উপমেয়, আর ফুলটা হচ্ছে উপমান। আর দুটোর মধ্যে সাধারণ ধর্মটা এখানে অনুপস্থিত আছে, দুটোর আকৃতিটা, আর ন্যায়টা আছে শেষে, যেটা তুলনাবাচক শব্দ। শাঁখ আলু, শাঁখ আলুকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে হবে শাঁখ আর আলু। তাহলে শাঁখ আলু যে তোমরা খাও, শাঁখ আলু, সেটা কি অ্যাকচুয়ালি আলু না শাঁখ, কোনটা কি ওটা? আলু। আমরা কি শাঁখ খাই না আলু খাই? আলু খাই। আলু খাই, ওটা অ্যাকচুয়ালি আলু, ওটা তো মাটিতেই হয়। তাহলে আলু খাই, কিন্তু আলুটা কার মতো? শাঁখের মতো। ওই আলুগুলোর সাইজ দেখবে, আকৃতি দেখবে অনেকটা শঙ্খের মতো, শাঁখের মতো। তাই আলু শঙ্খের ন্যায়। তাহলে তো সেটা শঙ্খ হলে তো হবে না, শাঁখ লিখতে হবে, কারণ শাঁখ আলু। তাহলে আলু শাঁখের ন্যায়। তাহলে আলুটা মূল, ওটাই উপমেয়, আর শাঁখটা হচ্ছে ওর সঙ্গে তুলনা করা হচ্ছে, শাঁখের সঙ্গে তুলনা করা হচ্ছে আলুকে। তাহলে শাঁখটা হচ্ছে তুলনাবাচক না, শাঁখটা হচ্ছে উপমান, শাঁখটা উপমান। আর আলুটা হচ্ছে উপমেয়, শাঁখটা উপমান। দুটোর মধ্যে একটা ধর্ম আছে, আকৃতিগত মিল আছে, সেই ধর্মটা এখানে অনুপস্থিত। আর ন্যায়টা আছে সাধারণ, ন্যায়টা আছে তুলনাবাচক পদ বা শব্দ। টোপর পানা, টোপর পানা, কচুরি পানাগুলো যখন পুকুরে দিঘিতে সকালবেলায় ভোরবেলায় দেখবে, তখন দেখবে কচুরি পানার পাতাগুলো দেখবে গুটিয়ে থাকে, গুটিয়ে থাকে, থাকে না? আস্তে আস্তে বেলা বাড়লে আস্তে আস্তে পাতাগুলো খোলে, রাতে গুটিয়ে যায়। তাই সকালবেলা ভোরবেলার দিকে দেখবে কচুরি পানার
পাতাগুলো গুটিয়ে থাকে, আর এমনভাবে গুটিয়ে থাকে দেখে মনে হয় যেন টোপরের মতো গুটিয়ে রয়েছে, টোপর। তাহলে এর আকৃতি, পানাগুলোর আকৃতি, এই পানাগুলোর আকৃতি কার মতো? টোপরের মতো। ওই জন্যই বলো যে টোপর পানা, মানে পানা টোপরের ন্যায় আকৃতি। আকৃতিটা অনুপস্থিত আছে এখানে সাধারণ ধর্ম, কিন্তু টোপরটা এখানে মূল। না টোপর মূল না পানা মূল? পানাটাই মূল। পানাগুলোকে তুলনা করা হচ্ছে টোপরের সঙ্গে, তাহলে পানাটা মূল, এটা উপমেয়, আর টোপরটা হচ্ছে উপমান। আর ন্যায়টা আছে তুলনাবাচক শব্দ, শেষেই থাকে। কর ও পল্লব, এই যে কর, কর মানে হাত, কর ও পল্লব, কর আর পল্লব। পল্লব মানে কি? পাতা। পল্লব মানে পাতা। তাহলে বলো তো কর ও পল্লব, পাতাকে তুলনা করা হচ্ছে না করকে তুলনা করা হচ্ছে? করকে। করকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? পাতার সাথে। পাতার সঙ্গে। পাতার সঙ্গে, পাতা, হ্যাঁ পল্লবের সাথে মানে পাতার সাথে। কর মানে হাতটা, এই দেখো হাতটা যেমন পাতার মতো, এই যে ডালপালা ছড়িয়ে রেখেছে হাত, তাহলে কর পল্লবের ন্যায় মেলে রয়েছে। তাহলে মেলে থাকাটা সাধারণ ধর্মটা, ওটা কিন্তু এখানে অনুপস্থিত। করটা মূল, তাহলে এটা উপমেয়, আর পল্লবটা হচ্ছে উপমান। দুটোর মধ্যে মিল আছে, যেটা অনুপস্থিত আছে, আর শেষে আছে ন্যায়। তোমাদের অসুখী একজন কবিতায় ওখানে চিমনির কথা ছিল, চিমনি। ওই চিমনিটাকে বোঝানো হয়েছিল একটা শব্দ দিয়ে। কি ছিল ওখানে? কেমন চিমনিটা? ছড়ানো করতলের মতো পাতা চিমনি। হ্যাঁ, ওখানেও ছিল করতলের মতো, করতল ছিল, এটা করপল্লব, ওটা করতল। করতলের মতো পাতা রয়েছে। করতল যেমনভাবে পাতা থাকে, চিমনির মুখটা এরকমভাবে পাতা রয়েছে। যাই হোক, এখানে করপল্লব, কর পল্লবের ন্যায়, কর পাতা, গাছের পাতার মতো এইভাবে মেলে রয়েছে। তাহলে দুটো ক্লাসে কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করে দিলাম। এতবার বলেছি উপমেয় আর উপমান আর সাধারণ ধর্ম, আমার মনে হয় মাথার ভেতরে ঢুকে গিয়ে জাম হয়ে আছে। ওটা জীবনে ভোলার মতো নয়, জীবনে মাথা থেকে বেরোবে না আশা করি। কি এটুকু আশা করতে পারি তো? মাথা থেকে আর বেরোবে না উপমেয় উপমান আর সাধারণ ধর্ম? কর্মধারয়, আর এর আগে ছিল তৎপুরুষ। কারোর অসুবিধা আছে, কোনো সমস্যা আছে কোথাও বুঝতে? হ্যাঁ, এইভাবে ক্লাস হবে। এইভাবে ক্লাস করে করে আমরা ভালো করে হজম করে তারপরে এগোবো। ডাইজেস্ট না হলে শরীর খারাপ হয়ে যায়। ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাকবে ক্লাস। ঠিক আছে, সবাইকে টাটা।